দেখলাম যে পৃথিবীর একদম পুরো মানে জিওলজিক্যাল টাইমস আমরা যদি পুরো ফার্স্টের দিকে যদি আমরা দেখে থাকি যে প্রোটিওজোয়িক যুগে কিন্তু ফার্স্ট কিন্তু আমাদের যে প্রারম্ভিক যে সেল আমরা যেটাকে আমরা প্রোডাকশন পাওয়া কিন্তু অনেকগুলো। সেখানে দেখো আমরা শীতকালে আমরা যখন যাই তখন আমরা শীতকালে কিন্তু বেশি বেশি করে কিন্তু খাই, কারণ শীতকালে আমাদের বডিটাকে ওয়ার্ম রাখার জন্য কিন্তু আমাদের হাই মেটাবলিক রেট কিন্তু বাড়াতে হয়। সেই হাই মেটাবলিক রেট বাড়াতে গেলে কিন্তু আমাদের অ্যাসিমিলেশন পাওয়ার বাড়াতে অ্যাসিমিলেশন পাওয়ার ঠিক সেরকমই দেখো প্লান্টসের ক্ষেত্রে কি হচ্ছে। দেখো প্লান্টস এখানে একটা কথা লেখা আছে, ইয়েস আই নো প্লান্টস আর নট অ্যানিমালস, দিস ইজ জাস্ট অ্যান রাইবোজোমের টাইপ কিন্তু 70 ইয়ার্স কিন্তু থাকে। দেখো আমি সেগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে লিখলাম 70 ইয়ার্স রাইবোজোম। ওয়েলকাম টু দি বায়োভার্সিটি চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বেসিক জিওলজি ক্লাস নিয়ে। তো আমাদের সেই পেইড ব্যাচের সেই ডেমো ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা জিওলজি অনার্স নিয়েছো, সেই জিওলজি অনার্সের বেসিক জিওলজি যে পার্টগুলো তোমাদের জানা দরকার অ্যানিমাল কিংডমস নিয়ে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের একটু ট্যাক্সোনমি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আমাদের জানি যে ট্যাক্সোনমিতে বিভিন্ন ধরনের প্রাণী বা উদ্ভিদ গোত্রীয় যেসব জীবগুলো থাকে তাদেরকে বিভিন্ন রকম একটা র্যাকে তাদেরকে কিন্তু শ্রেণীবিন্যাস কিন্তু করা হয়। তো সেই রকমই শ্রেণীবিন্যাস আমরা অ্যানিমাল কিংডমকে কিভাবে করব, তো সেইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো দেখো আমাদের বেসিক ক্লাসিফিকেশনটাই ফার্স্ট আমাদের জিওলজি যারা নিয়ে পড়ছো তাদের কিন্তু জানা খুবই দরকার। তো সেইগুলোই দেখো। এখন আমরা ফার্স্ট জিওলজিক্যাল টাইম স্কেল নিয়ে যদি আমরা দেখে থাকি, তো পৃথিবী উৎপত্তি থেকে আজকে যে দিনের পর দিন অভিব্যক্তি ঘটেছে, ইভলিউশন ঘটেছে, যত জেনেটিক্যাল চেঞ্জ হয়েছে, ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়েছে জীবের ভিতরে, তো একের পর এক জীব কিন্তু পৃথিবীতে এসেছে, পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। তো সেইগুলোই কিন্তু আমরা জিওলজিক্যাল টাইম স্কেলে কিন্তু আমরা দেখতে পাবো। এবারে এই জিওলজিক্যাল টাইম স্কেলে ফার্স্ট আমরা দেখব অরিজিন অফ আর্থ, কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে। এখন দেখো আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলের ফার্স্ট পার্টটা যেটা দেখো, এই যে হেডিয়ান এরিয়া, এটা দেখো প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স এগো, এই সময় কিন্তু সর্বপ্রথম ফার্স্ট পৃথিবী কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ আর্থ কিন্তু অরিজিন কিন্তু হয়। তারপরে দেখো আর্কিয়ান যুগ এসেছে, তারপরে দেখো প্রোটোজিয়া, দেখো যুগ এসেছে। এই প্রোটোজোয়িক যুগে দেখো সর্বপ্রথম ফার্স্ট ব্যাকটেরিয়া, অ্যালগি এবং জেলিফিশের কিন্তু আগমন কিন্তু ঘটে। তারপরেই দেখো যত জেনারেশন মানে যত যুগ যাচ্ছে, তারপর সেই যুগের ভিতরেই যুগের সাথে তাল মিলে একের পর এক জীব কিন্তু এসেছে। হ্যাঁ, তো সেইটাই আমরা দেখলাম যে পৃথিবীর একদম পুরো মানে জিওলজিক্যাল টাইম স্কেল আমরা যদি পুরো ফার্স্টের দিকে যদি আমরা দেখে থাকি, যে প্রোটিওজোয়িক যুগে কিন্তু ফার্স্ট কিন্তু আমাদের এই যে প্রারম্ভিক যে সেল আমরা যেটাকে আমরা প্রোকারিওটিক্স হিসেবে আমরা জেনে থাকি, দেখো প্রোকারিওটিক্স যেটা জেনে থাকি সেটা ফার্স্ট কোন যুগে এসেছে, প্রোটিওজোয়িক যুগে কিন্তু এসেছে। তারপরে যত মানে ইভলিউশনারি টাইম স্কেল যত বাড়তে শুরু করেছে, তারপরেই দেখো আমাদের বিভিন্ন ধরনের জীব কিন্তু এসে ফিশ, রেপটাইলিয়ান্স, বিভিন্ন ধরনের জীব কিন্তু পৃথিবীতে কিন্তু এসেছে। এবারে দেখো এই যে আমাদের সাইডের একটা ছবি দেওয়া আছে ডায়াগ্রাম, এখানে দেখো ফার্স্ট দেখো প্রোকারিওটিক্স, তারপরে দেখো ফটোসিনথেটিক অর্গানিজম এসেছে, তারপরে দেখো ইউক্যারিওটিক্সটা এসেছে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তারপর দেখো স্পঞ্জ, ফাঙ্গি। এরকম দেখো যত দিন বাড়ছে পৃথিবীর মানে পৃথিবীর যত বয়স বাড়ছে, ঠিক তখন দেখো একটা একটা জীবের কিন্তু আগমন কিন্তু হয়েছে। সে ঠিক যেমন প্রাণী হোক বা উদ্ভিদ হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া, সব কিন্তু দিনের পর দিন কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ কিন্তু হয়েছে। সেইগুলো কিন্তু আমরা এই যে প্রাথমিক কনসেপ্টের মাধ্যমে কিন্তু জানতে পারলাম। এইবারে দেখো যেটা আমি শুরুতেই বলছিলাম যে ট্যাক্সোনমি সম্পর্কে আমাদের ধারণা থাকা কিন্তু একটু দরকার। এবারে দেখো এই ট্যাক্সোনমির আমরা কয়েকটি পার্ট আমরা খুব ভালো জানি। যে দেখো ট্যাক্সোনমির কিন্তু আমরা ফার্স্ট যে পার্টটা আমরা জেনে থাকি যে ডোমেইন, তারপর হচ্ছে কিংডম, তারপর ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো এই পার্টগুলো কিন্তু থাকতেই হবে কিন্তু, ঠিক আছে। আর এই প্রতিটা র্যাকে কিন্তু আমাদের স্পিসিসকে কি করা হয়, ক্লাসিফাই কিন্তু করা হয়। ফার্স্ট দেখো ফার্স্ট যে পার্টটা আমরা দেখে থাকি, দেখো ডোমেইন, ঠিক আছে। তারপর আসছে কিংডম। ডোমেইন মানে কি, অর্গানিজম। হ্যাঁ, আমরা যে অর্গানিজমস গুলো আমরা দেখে থাকি সেগুলোকে কিন্তু ফার্স্ট আমরা ডোমেইন এর ভিতরে ফেলে থাকি। তারপর কিংডমের ভিতরে সেটা প্লান্টই নাকি অ্যানিমেলিয়া সেটাকে আমরা লিখে থাকি। তারপর সেটি কোন ফাইলাম, তারপর সেটি কোন ক্লাসের ভিতরে পড়ছে, অর্ডার, ফ্যামিলি, জিনাস এবং স্পিসিস। এবং আমরা সবথেকে আমরা যেটা জানি যে বাইনোমিয়াল নোমেনক্লেচারের ভিতরে যে ঘটনাটা আমরা জানি, যে কোনো একটা স্পিসিস সাইন্টিফিক নাম লিখতে গেলে ফার্স্ট আমরা স্পিসিস এন্ড সেকেন্ড আমরা জিনাস কিন্তু লিখে থাকি। স্পিসিসের ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু ফার্স্ট অ্যালফাবেটটা আমরা বড় হাতের বড় হরফে কিন্তু লিখে থাকি, এবং জেনাসের ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু আমরা ছোট হাতের কিন্তু লিখে থাকি।
ঠিক আছে। এবার দেখো, এই যে আমরা যখন ট্যাক্সোনমি আমরা পড়ে থাকি, আমরা কিন্তু তিনটে টার্মস কিন্তু আমরা পড়ে থাকি। ফার্স্ট আমরা কি করে থাকি, কোন একটা স্পিসিসকে প্রথম আমরা আইডেন্টিফাই করে থাকি, আইডেন্টিফিকেশনস করি। তারপর সেটাকে আমরা কি করে থাকি, ক্লাসিফাই করে থাকি। তারপর আমরা নমেনক্লেচার, প্রথম কি করে থাকি আমরা, প্রথম তাকে আইডেন্টিফাই করি, তাকে ক্লাসিফাই করি এবং লাস্ট তাকে তার কিন্তু নামকরণ কিন্তু করে থাকি। এরকম ট্যাক্সোনমি আমরা কিন্তু তিনটে ধাপ কিন্তু দেখে থাকি। তো সেই তিনটে ধাপের মাধ্যমে কিন্তু কোন একটা স্পিসিসকে আমরা সেটা কিন্তু বিভিন্ন রকম ভাবে আমরা তাদেরকে শ্রেণীবিন্যাস কিন্তু করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা একটা বেসিক কনসেপ্ট কিন্তু আমরা জানতে পারলাম। তারপরেই দেখো, আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন আমরা ক্লাস 11-এ কিন্তু আমরা পড়েছি। তো ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কি করা হয়, পাঁচটা কিংডম, পাঁচটা কিংডমকে তাদেরকে আমরা আলাদা আলাদা ভাগে কিন্তু আমরা ভাগ করে থাকি। দেখো ফার্স্ট যে কিংডমটা এসেছিল, দেখো আর্কিও ব্যাকটেরিয়া, মানে যেখানে আর্কি এবং ব্যাকটেরিয়াদেরকে একত্রিত রাখা হয়েছে। দেখো এই যে যে আর্কিয়া এবং ব্যাকটেরিয়া, সরি প্রোকারিওটিক্স, এদেরকে দুজনকে একসাথে রেখা হয়েছে, যার কারণে এর নাম দিয়েছে আর্কিও ব্যাকটেরিয়া। তারপরে দেখো ইউ ব্যাকটেরিয়া, তারপরে দেখো প্রোটিস্টা, তারপরে হচ্ছে এসেছে কি ফানগি, প্লান্টি অ্যান্ড লাস্ট অ্যানিমেলিয়া। মানে আমাদের অ্যানিমেলিয়াটা অনেক পরে এসেছে। দেখো ঠিক তাদেরই মানে ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখো দেওয়া আছে। ফার্স্ট কি আমরা জানি যে মোনেরা, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে প্রোটিস্টা, তিন হচ্ছে ফানগি, চার হচ্ছে প্লান্টি এবং লাস্ট হচ্ছে অ্যানিমেলিয়া। মানে কি অ্যানিমেলিয়া জীব জগৎ কিন্তু অনেক পরে কিন্তু এসেছে। ঠিক আছে, এবার দেখো মনেরিয়ার আন্ডারের ভিতরে দুটো দুটো জীব আসে, একটা হচ্ছে আর্কিয়া আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। এবার দেখো মনেরিয়ার ভিতরে যারা পড়ে তারা সবাই কিন্তু ইউনিসেলুলার অর্থাৎ এককোষী, এবং তারা কিন্তু প্রোকারিওটিক্স। প্রোকারিওটিক্সদের আমরা ক্যারেক্টারিস্টিক্স কি জেনে থাকি, প্রোকারিওটিক্সের ক্যারেক্টারিস্টিক জেনে থাকি এই যে এরা মেইনলি এরা কিন্তু ইউনিসেলুলার হয়, এবং ইউনিসেলুলার হওয়ার সত্ত্বেও কি হয়, এদের কিন্তু সেল কিন্তু তেমন সেলুলার অর্গানেলস কিন্তু থাকে না। আচ্ছা, এদের নিউক্লিয়াস কিন্তু অ্যাবসেন্ট, এবং এদের কি দেখতে পাই যে এদের রাইবোজোমের টাইপ কিন্তু 70s কিন্তু থাকে। দেখো আমি সেগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে লিখলাম, 70s রাইবোজোম। আচ্ছা, অ্যাবসেন্ট, নো সেলুলার অর্গান, সিও লিখলাম। তারপরে দেখো আমরা এদের কিন্তু কি দেখতে পাই না, অত ওয়েল ডেভেলপ জেনেটিক মেটেরিয়ালস কিন্তু আমরা দেখতে পাই না, এবং এদের কি থাকে, এদের কিন্তু একটা সেলফ ডিএনএ কিন্তু থাকে, যেটার নাম আমরা জানি প্লাজমিক ডিএনএ। প্লাজমিক ডিএনএ গোলাকার আকৃতির যে ডিএনএ থাকে, এটা কিন্তু এদের সেলফ ডিএনএ কিন্তু বলা হয়। এছাড়াও এদের কি দেখতে পাই, যে ডিএনএ থাকে সেই ডিএনএর ভিতরে কিন্তু কোনো হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না। সেই হিস্টোন প্রোটিন না থাকার কারণে এদের ডিএনএ কে কিন্তু ইনকমপ্লিট ডিএনএ কিন্তু বলা হয়। তাহলে এগুলো হচ্ছে বেসিক আমরা প্রোকারিওটিকদের বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি। এবারে দেখো পৃথিবী, এই যে দেখো ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের ফার্স্ট যে আর্কিও ব্যাকটেরিয়া, তারা কিন্তু সবাই কিন্তু এইরকম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু পৃথিবীতে এসেছিল। ঠিক সেইগুলোই দেখো এখানে দিয়ে আছে, সিঙ্গেল ওয়াল সেল, ল্যাকিং মেমব্রেন, এদের কিন্তু সেল মেমব্রেন কিন্তু ছিল না। হ্যাঁ, ল্যাকিং, সরি বলা ভুল হচ্ছে, ল্যাকিং মেমব্রেন বাউন্ড ইন্টারনাল স্ট্রাকচার, মানে কি এদের কিন্তু মেমব্রেন গঠিত কোনো সেলুলার অর্গানেলস কিন্তু ছিল না। ঠিক আছে, এছাড়া দেখো এরা দিয়েছে কি সিঙ্গেল সেলের, ডিফারেন্ট অ্যান্ড জেনেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফ্রম আদার প্রোকারিওটিক্স। তার মানে কি এরা অন্য প্রোকারিওটিক্সের ক্ষেত্রে থেকেও কিন্তু আলাদা। সিঙ্গেল সেল, ইনক্লুড সায়ানোব্যাকটেরিয়া, দেখো সায়ানোব্যাকটেরিয়াদের কিন্তু এই যে ব্যাকটেরিয়ার ভিতরে কিন্তু ফেলে দিয়ে। তারপর দেখো সেকেন্ড যে কিংডম সেটা হচ্ছে কিংডম প্রোটিস্টা। এই প্রোটিস্টারা কিন্তু হচ্ছে কি ইউনিসেলুলার ইউক্যারিওটিক। হ্যাঁ, প্রোটিস্টা কি, প্রোটিস্টা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার, কিন্তু হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ইউক্যারিওটিক্স কিন্তু দেখতে পাচ্ছি। ইউক্যারিওটিক্স হওয়ার সত্ত্বেও এরা কিন্তু এককোষী। ইউক্যারিওটিক্সদের আমরা কি কি বৈশিষ্ট্য দেখে থাকি, যে এদের নিউক্লিয়াস কিন্তু অনেক ওয়েল ডেভেলপ থাকে। তারপর কি দেখতে পাই, এদের যে রাইবোজোমের টাইপটা থাকে সেটা হচ্ছে 80s রাইবোজোম টাইপ থাকে। আচ্ছা, তারপর কি দেখতে পাই, সেল মেমব্রেন অনেক ডেভেলপ থাকে। আচ্ছা, এদের নিজস্ব জেনেটিক যে মেটেরিয়ালটা থাকে সেটা কিন্তু অনেক ওয়েল ডেভেলপ, এবং তার ভিতরে কি দেখতে পাই, হিস্টোন প্রোটিন দেখতে পাই। মেমব্রেন বাউন্ড সেলুলার অর্গানেলিস কিন্তু আমরা দেখতে পাই, অর্থাৎ নিউক্লিয়াস, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোমস, মাইটোকন্ড্রিয়া, এরকম টাইপের সেলুলার অর্গানেলিস কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর দেখো ফানগি যারা, ফানগি এরা কি, ফানগিরা আছে কিন্তু এরা কিন্তু হচ্ছে পিগমেন্টলেস, এদের কিন্তু কোনো পিগমেন্ট কিন্তু থাকে না। হ্যাঁ, আর এই ফানগিদের কি দেখতে পাই, আমরা বাইরে থেকে সেল ওয়াল কিন্তু আমরা দেখতে পাই, আর ফানগিদের যে সেল ওয়াল থাকে সেই সেল ওয়ালে কি থাকে, কাইটিন নামক এক ধরনের উপাদান কিন্তু থাকে। এই কাইটিন নামক উপাদান আমরা পতঙ্গদের, অর্থাৎ ইউক্যারিওটিক্স পতঙ্গদের ক্ষেত্রে আমরা, পতঙ্গ ইনসেক্টাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি যে তাদের যে উইংস গুলো থাকে সেই উইংসে কিন্তু কাইটিন দ্বারা কিন্তু
তৈরি থাকে, ঠিক আছে। তারপরে দেখো প্লান্টিরা কিন্তু হচ্ছে এরা সবার থেকে কিন্তু আলাদা, কারণ কি এদের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে কি এরা কিন্তু ফটোসিনথেসিস কিন্তু করতে পারে। এই ফটোসিনথেসিস করার ফলে এরা কি হয়, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এবং নিজেদের খাবার নিজেরা তৈরি করার কারণে এদেরকে কি বলা হয়, অটোট্রপিক অর্গানিজমস কিন্তু বলা হয়। তারপরে দেখো অ্যানিমেলিয়ারা এসেছে, সেই অ্যানিমেলিরাও কিন্তু ইউক্যারিওটিক্স, কিন্তু এই অ্যানিমেলিয়াদেরকে বলা হয় হেটেরোট্রপ, কারণ কি এরা খাদ্যের জন্য ফটোসিনথেটিক অর্গানিজমের উপরে কিন্তু এদের কিন্তু নির্ভর কিন্তু থাকতে হয়, অর্থাৎ ডিপেন্ডেন্ট কিন্তু হতে হয় এরা গাছের উপরে, কিন্তু এরা যদি দেখো যারা অটোট্রপরা দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়া এরা খাবার তৈরি করছে, বাট যারা হেটেরোট্রপ এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। হেটেরোট্রপ মনে করো এই যে আমরা মানুষেরা কিন্তু হেটেরোট্রপ, আমরা কার উপরে নির্ভর থাকি, এই যে অটোট্রপের উপরে কিন্তু নির্ভর কিন্তু করে থাকি, ঠিক আছে। আর এই অটোট্রপদের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে, এরা কি এরা কিন্তু ফটোসিনথেসিস কিন্তু করতে পারে। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কিন্তু বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এইবার আসা যাক আমরা এই যে যে লাস্ট আমাদের যারা যেটা আমাদের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কিংডম অ্যানিমেলিয়া, সেইটা নিয়ে কিন্তু আলোচনা করবো, তাদেরকে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে কিভাবে তাদেরকে আলাদা করা হয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখো, ফার্স্ট আমরা কিংডম অ্যানিমেলিয়া। কিংডম অ্যানিমেলিয়াদেরকে দেখো ফার্স্ট আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি প্যারাজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া। এছাড়াও দেখো আর এক ধরনের পার্ট আমরা থাকি যেটাকে আমরা প্রোটোজোয়া হিসেবে চিনে থাকি। এই প্রোটোজোয়ারা কি হয়, এই প্রোটোজোয়ারা হয় কিন্তু ইউনিসেলুলার, এরা কিন্তু ইউনিসেলুলার হয়, এবং এরা এই একটা সেলের ভিতরে কিন্তু হোল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে থাকে, ঠিক আছে। এবং এই একটা সেল ডিভাইডেড হয়ে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ডিভাইডেড হয়ে গিয়ে কি তৈরি হয়, ঠিক সেম অনুরূপ মাদার সেলের মতনই কিন্তু দুটো অপত্য কিন্তু অর্গানিজমস কিন্তু তৈরি হয়। সেই কারণে এদের যে সেল ডিভিশন এদেরকে কি বলা হয়, ইমমর্টাইল সেল ডিভিশন কিন্তু বলা হয়। এরা কিন্তু তিন ধরনের পুষ্টি কিন্তু সাধারণ করে থাকে, একটা হচ্ছে প্যারাসাইটিক, একটা হচ্ছে হলোজয়িক, এবং একটা হচ্ছে স্যাপ্রোফিটিক। প্যারাসাইটিক মানে কি এরা হোস্টের উপরে নির্ভর করে থাকে পুষ্টি রসের জন্য। তারপর আর কি করে থাকে, স্যাপ্রোফিটিক মানে কোন একটা মরা দেখা যাচ্ছে একটা ডেড বডি পড়ে থাকছে, সেই ডেড বডির উপরে এরা কিন্তু বাসা বাঁধে, সেখান থেকে ডেড বডি থেকে পুষ্টি রস শোষণ করে থাকে, এবং এরা কিন্তু কমপ্লিট ডাইজেশন কিন্তু করে থাকে। এছাড়াও কি দেখতে পাই, এইসব অর্গানিজমদের ক্ষেত্রে নিউক্লিয়ার ডাইমরফিজমস কিন্তু আমরা দেখে থাকি, এদের ম্যাক্রোনিউক্লিয়াস এবং মাইক্রোনিউক্লিয়াস দুই ধরনের নিউক্লিয়াস থাকার কারণে এই প্রোটোজোয়াকে বলা হয় নিউক্লিয়ার ডাইমরফিক অর্গানিজমস কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও দেখো এই প্রোটোজোয়ারা কিন্তু বেশিরভাগ প্রোটোজোয়ারাই কিন্তু হোস্টদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে থাকে। তার মানে কি তারা হোস্টদের শরীরে বাসা বাঁধে এবং সেখান থেকে হোস্টকে কিন্তু ক্ষতি কিন্তু করে, মানে কি হোস্টের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি কিন্তু করে থাকে, ঠিক আছে। যেরকম দেখো জিআরডিএ বলে এক ধরনের প্রোটোজোয়ান আছে, যারা কিন্তু জিআরডিএসএস বলে এক ধরনের রোগ কিন্তু সৃষ্টি করে থাকে, ঠিক আছে। এছাড়াও দেখো ইন্টামিমা হিস্টোলাইটিকা নামক এক ধরনের পরজীবী আছে, যেটা কিন্তু আমাদের আমাশা রোগ কিন্তু তৈরি কিন্তু করে থাকে, অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি কিন্তু বলা হয় যেটাকে। এবার দেখো প্যারাজোয়া কাদের বলা হচ্ছে, দেখো প্যারাজোয়া যারা এরা কিন্তু হয় মাল্টি সেলুলার। দেখো প্রোটোজোয়ারা যেরকম ইউনিসেলুলার, প্যারাজোয়ারা কিন্তু হয় মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার। বাট আমরা জানি যে অনেকগুলো সেল জুড়ে জুড়ে কিন্তু টিস্যু কিন্তু তৈরি হয়, কিন্তু এই প্যারাজোয়াদের ক্ষেত্রে কি হয়, অ্যাবসেন্ট কিন্তু টিস্যু, অ্যাবসেন্ট টিস্যু। এদের অনেকগুলো সেল থাকা সত্ত্বেও কিন্তু এদের শরীরে কিন্তু কোনো টিস্যু থাকে না, সেই কারণে এইরকম একটা ফাইলামদেরকে আলাদা করা আছে যাদের নাম দিয়েছে কি প্যারাজোয়া, ঠিক আছে। এবার দেখো এই প্যারাজোয়াদের ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মাল্টি সেলুলার, সিডেন্ট্রি, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, এদেরকে কিন্তু সেলুলার লেভেল অর্গানাইজেশনে কিন্তু এদেরকে কিন্তু আলাদা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্যারাজোয়াদের কি করা হয়, প্যারাজোয়াদের কিন্তু সেলুলার লেভেলে কিন্তু এদেরকে কিন্তু আলাদা কিন্তু ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিয়েছে ফাইলাম পরিফেরা, ফাইলাম পরিফেরা কিন্তু এদের শরীরে মাল্টি সেলুলার আমরা দেখতে পাই, বাট অ্যাবসেন্ট টিস্যু কিন্তু আমরা দেখে থাকি, ঠিক আছে। তারপরে দেখো মেটাজোয়া যারা, এদের শরীরে কিন্তু আমরা কি দেখতে পাই, প্রেজেন্ট টিস্যু, টিস্যু প্রেজেন্ট কিন্তু আমরা দেখতে পাই।
ঠিক আছে। এবারে দেখো এদের ক্যারেক্টারিস্টিক্স কি দিয়েছে, দেখো মাল্টি সেলুলার, জেনারেলি মোবাইল, এরা মানে কি এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে পারে। এদের টিস্যু দেখতে পাই, যেটা মেইন ক্যারেক্টারিস্টিক্স, এই টিস্যু থাকার কারণে এদেরকে মেটাজোয়া বলা হয়েছে। অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, এদের কিন্তু বিভিন্ন ধরনের অর্গানের উপরে বেস করে কিন্তু দেখো প্যারাজোয়াদের যেরকম দেখো সেলুলার লেভেলে ডিফারেন্সিয়েশন করেছে, কিন্তু এদেরকে কি করা হয়েছে অর্গান লেভেলে কিন্তু ডিফারেন্ট কিন্তু করা হয়েছে। এইবারে এই মেটাজোয়াদের কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে নোটোকর্ড দেখতে পাই, কারোর ক্ষেত্রে নোটোকর্ড আমরা দেখতে পাই না। যাদের নোটোকর্ড আমরা দেখতে পাই না বা নার্ভ কর্ড আমরা দেখতে পাই না, তাদেরকে কি বলা হয়েছে, তাদেরকে কিন্তু নন কর্ডাটা কিন্তু বলা আছে। আর যাদের নোটোকর্ড দেখতে পাই তাদেরকে কিন্তু কর্ডাটা কিন্তু বলা হয়। নোটোকর্ডদের দেখো আবার তারপরের যে আমাদের ফাইলাম গুলো আছে, দেখো সিলেন্টেরেটা, প্লাটিহেলমেন্থিস, নিমাটোহেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এন্ড একাইনোডার্মাটা। এই যে আমরা পার্টটা আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6, সরি 8টা না 7টা। তো এই সাতটা হচ্ছে এদের কি অর্গান লেভেল অর্গান ডিফারেন্সিয়েশন কিন্তু করা হয়েছে। এদের ক্ষেত্রে কি দেখতে পাই, অর্গান দেখতে পাচ্ছি, মাল্টি সেলুলার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এদের কিন্তু কি দেখতে পাচ্ছি না, কর্ড ডাটা মানে নোটোকর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নোটোকর্ড না থাকার কারণে এদেরকে কি বলা হয়েছে, নন কর্ড ডাটা কিন্তু বলা হয়। ঠিক আছে। এবারে দেখো যাদের নোটোকর্ড থাকে, তাদেরকে কি বলা হয়েছে কর্ডাটা। আর কর্ডাটাতে থেকে দেখো আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রোটোকর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিব্রেট। ভার্টিব্রেটারদের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, স্কেলিটন যুক্ত ভার্টিব্রা অর্থাৎ মেরুদণ্ড কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে। তাহলে এইরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে কিন্তু অ্যানিমাল কিংডমকে কিন্তু ক্লাসিফাই কিন্তু করা হবে, যার বেসিক কিছু পার্ট আমরা পড়ে ফেলেছি। এবার দেখো নন কর্ডাটাদের আবার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ক্লাসিফাই করা হচ্ছে, আমরা পরের পার্টে সেটা দেখে নেই। দেখো এই যে পার্টগুলো আমরা পড়লাম, দেখো টোটাল দেখো নন কর্ডাটাদের আন্ডারে টোটাল কিন্তু হচ্ছে 10টা কিন্তু অর্গানিজমস কিন্তু আছে। এই অর্গানিজম গুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ফার্স্ট কি প্রোটোজোয়া, সেকেন্ড পরিফেরা, থার্ড নিডারিয়া, ফোর্থ হচ্ছে প্লাটিহেলমিনথিস, ফিফথ হচ্ছে অ্যাথেলমেন্থিস, সিক্স হচ্ছে অ্যানিলিডা, সেভেন আর্থ্রোপোডা, এইট মোলাস্কা, নাইন হচ্ছে একানোডার্মাটা এবং লাস্ট হচ্ছে হেমিকর্ডাটা। তারপরে দেখো কর্ডাটাদেরকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। দেখো সাব কিংডম কর্ডাটাদেরকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রেটা। ভার্টিব্রেটাদেরকে আবার তারপরে ভাগ করা হচ্ছে, দেখো সাইক্লোস্টোমাটা, ইয়েসিস, অ্যাম্ফিবিয়ান, রেপটাইলিয়ান্স, অ্যাবিস এন্ড ম্যামালিয়ান্স। দেখো কর্ডাটা তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে নেই, এগুলো নিয়ে আমাদেরকে এখন এত ডিটেলসে জানার দরকার নেই। জাস্ট আমাদের যে নন কর্ডাটা যে পার্টটা আছে, নন কর্ডাটার পার্ট যারা মোটামুটি ডব্লিউবিএসইউ আছো, কেইউ আছো, বিদ্যাসাগর আছো, বাঁকুড়া আছো, হ্যাঁ মোটামুটি যেসব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যেসব ইউনিভার্সিটি গুলো আছে তাদের কিন্তু সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ সেম। সেই কারণে তোমাদের কিন্তু 10টা ফাইলাম কিন্তু ভালো করে এদের কিভাবে অর্গানাইজেশন হয়েছে, এদের কিভাবে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেইগুলো তোমাদের কিন্তু ভালো করে ডিটেলসে পড়তে হবে। এইটাই তোমাদের কিন্তু হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তারপর দেখো এই যে এইসব অর্গানিজমদেরকে দেখো বিভিন্ন রকম লেভেলে কিন্তু এদেরকে ক্লাসিফাই করা আছে। তাদেরকে কাউকে দেখা যাচ্ছে সেলুলার লেভেলে, যেরকম দেখো পরিফেরাদেরকে দেখো সেলুলার লেভেলে অর্গানাইজেশন কিন্তু করা হয়। পরিফেরার পরে বাকি যেসব অর্গানিজম গুলো আছে দেখো তাদেরকে কিন্তু টিস্যু লেভেলে, কারো ক্ষেত্রে অর্গান লেভেলে, কারো ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেলে কিন্তু ক্লাসিফাই কিন্তু করা হয়। সেইগুলো আমরা পরের স্লাইডে আরো ডিটেলসে দেখবো। দেখো লেভেল অফ অর্গানাইজেশন ইন অ্যানিমালসদের ক্ষেত্রে কিভাবে অর্গানাইজেশন হচ্ছে, দেখো ফার্স্ট সেল। দেখো আমরা প্রতিটা জীবের কিন্তু একটা এক কোষীয় হলেও তার একটা কিন্তু সেল থাকবে, মাল্টি সেলুলার হলেও কিন্তু তার কিন্তু অনেকগুলো কিন্তু সেল থাকবে। এবার মাল্টি সেলুলারদের ক্ষেত্রে কি দেখতে পাই, মাল্টি সেলুলারদের ক্ষেত্রে সেলুলার অর্গানাইজেশন দেখতে পাই। তার মানে কি এরকম সেল জুড়ে কি তৈরি করে, টিস্যু কিন্তু তৈরি করে। তারপর সেই টিস্যু জুড়ে কি তৈরি হয় আমরা জানি, অর্গান তৈরি হয়। অর্গান জুড়ে কি তৈরি হয়, অর্গান সিস্টেম, এবং লাস্টে গিয়ে এই অর্গান সিস্টেম মিলেই কিন্তু কি তৈরি হয়, অর্গানিজমস কিন্তু তৈরি, একটা পূর্ণাঙ্গ কিন্তু জীব কিন্তু তৈরি হয়। ঠিক আছে। ঠিক সেরকমই দেখো প্লান্টসদের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো প্লান্টসদের এখানে একটা কথা লেখা আছে, ইয়েস আই নো প্লান্টস আর নট অ্যানিমালস, দিস ইজ জাস্ট অ্যান ফাইট। হ্যাঁ, তো দেখো উদ্ভিদরা কিন্তু প্রাণী মানে অ্যানিমালস নয়, জীব নয়, কিন্তু তাদের দেখো কিভাবে করা হচ্ছে। দেখো উদ্ভিদের ক্ষেত্রে দেখো সেল জুড়ে টিস্যু তৈরি হচ্ছে, টিস্যু থেকে অর্গান, দেখো এই পাতা তৈরি হলো, পাতা থেকে দেখো একটা অর্গান সিস্টেম তৈরি হয়েছে, তারপর দেখো একটা অর্গানিজম, একটা পূর্ণাঙ্গ প্লান্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইরকম ভাবে কিন্তু আমাদের জীবেদের ভিতরে অর্গানাইজেশন প্রসেসটা কিন্তু ডেভেলপ কিন্তু হয়ে যায় ডে আফটার ডে।
দেখো এই স্লাইডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড। দেখো সেলুলার অর প্রোটোপ্লাজমিক মানে কি, যাদের সেল ঠিক অতটা ডেভেলপ হয়নি এবং সেই তাদের কি দেখতে পাচ্ছে সেলুলার, কারণ এদের কিন্তু ইউনিসেলুলার বলা যায়। ইউনিসেলুলার মানে হচ্ছে কি, এদের সিঙ্গেল সেল দেখতে পায়, সিঙ্গেল সেল কিন্তু দেখতে পায়। আর এই একটা সিঙ্গেল সেলের ভিতরে এরা কি করে থাকে, রিপ্রোডাকশন করে থাকে, তারপর এরা কি করে থাকে, রেসপিরেশন করে থাকে, এক্সক্রিয়েশন করে থাকে, লোকোমোশন করে থাকে, ডেভেলপমেন্টাল এবং অর্গানাইজেশনাল প্রসেস কিন্তু এরা কিন্তু করে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, দ্য বডি কনসিস্ট অফ এ মাস অফ প্রোটোপ্লাজম, এবং মানে এদের কি দেখতে পায়, একটা সেলের ভিতরে প্রোটোপ্লাজম দেখতে পায় এবং সেখানেই তারা ফুল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে থাকে। আর এই যে একটা কোষের ভিতরে হোল লাইফ সাইকেল কমপ্লিট করার কারণে এদেরকে কি বলা হয়, সেলুলার বা ইউনিসেলুলার অর্গানিজমস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এক্সাম্পল কি, প্রোটিস্ট, হ্যাঁ, যেটা আমরা প্রোটোজোয়াটা আমরা দেখে থাকি। তারপর দেখো সেলুলার, দেখো বডি কনসিস্ট অফ সেল এক্সিবিট ডিভিশনস অফ লেভেল, এদেরই দেখো বিভিন্ন ধরনের লেভেলে আমাদের ক্লাসিফাই কিন্তু করে থাকি, কিন্তু এদের কি দেখতে পাই, এদের পুরো হোল বডিটা কিন্তু অনেকগুলো মাল্টি সেল দিয়ে কিন্তু গঠিত হচ্ছে। সেলুলার এবং সেলুলার দেখো, সেলুলার কলোনি লেভেল অফ অর্গানাইজেশন মানে কি, তারা সেলুলার সেলগুলো কি কলোনি করে অর্গানাইজেশন হয়েছে। যেমন দেখো এক্সাম্পল দিয়েছে ভল বক্স। এগ্রিগেটেড লেভেল মানে কি, সেল এরকম জমাট এগ্রিগেট হয়ে গেছে, এগ্রিগেট হয়ে গিয়ে তাদের অর্গানাইজেশন হয়েছে। যেরকম এক্সাম্পল দেখো স্পঞ্জ, স্পঞ্জের আমরা পরে আমরা একটা ছবি দেখবো, সেখানে দেখতে পাবো যে স্পঞ্জের অনেকগুলো সেল, সেল কিন্তু জুড়ে জুড়ে কিন্তু টিস্যু তৈরি হয়নি, বাট সেই সেলগুলো এগ্রিগেট হয়ে গেছে, মানে কি জমা হয়ে একটা পূর্ণাঙ্গ কিন্তু স্পঞ্জ কিন্তু তৈরি হয়েছে। তারপর দেখো টিস্যু লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এ গ্রুপ অফ সিমিলার সেল ফর্ম টিস্যু। আমরা জানি টিস্যুর ডেফিনেশনে এ গ্রুপ অফ সেল ফর্মস এ টিস্যু, হ্যাঁ। তো সেই টিস্যু কিন্তু তৈরি হয়, সেই টিস্যু লেভেলে দেখো আমাদের নিমাটোহেলমিনথেস, নিমাটোডা থেকে অনওয়ার্ডস, নিমাটোহেলমিনথেস থেকে দেখো আমাদের কোর ডাটার একদম পুরো লাস্ট অর্গানিজম পর্যন্ত সবার কিন্তু আমরা টিস্যু কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে, তারপর দেখো অর্গান লেভেল মানে কি, এখন টিস্যু জুড়ে জুড়ে অর্গান তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে দেখো সাম টিস্যু জয়েন্ট অ্যান্ড ফাংশনস অ্যাজ এ ইউনিট অফ দ্য অর্গান, মানে অনেক অর্গানিজম আছে যাদের টিস্যু জুড়ে জুড়ে কি তৈরি করে দিয়েছে, অর্গান কিন্তু তৈরি হয়েছে। তারপর দেখো অর্গান সিস্টেম মানে কি, অর্গান গুলো জুড়ে জুড়ে একটা সিস্টেম কিন্তু তৈরি হয়েছে। যেরকম দেখো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি দেখে থাকি, ডাইজেস্টিভ সিস্টেমে দেখো মেইন পাচক অঙ্গ হিসেবে আমরা দেখো স্টোমাক আমরা জেনে থাকি, কিন্তু সেই স্টোমাকে খাবার যাওয়ার আগ পর্যন্ত যেসব অর্গানগুলো আমাদের সাহায্য করে থাকে, ফার্স্ট কি আমাদের ভেস্টিবিউলস, তারপর দেখো টিথ, তারপর দেখো আমাদের টাং, তারপরে সেই খাবারটাকে আমরা কি করে থাকি ডিগ্লুটেশন প্রসেসের মাধ্যমে সেটাকে গিলে নেই, তারপর সেটা ফ্যারিংস সেটাকে রেগুলেট করে, তারপর সেটাকে আমাদের ফুড পাইপ দিয়ে ফার্স্ট স্টোমাকে নিয়ে যায়, স্টোমাকে যাওয়ার পর সেই খাবারটাকে ডাইজেশন করা, এনজাইমেটিক ডাইজেশন হয়, তারপর সেটাকে আমাদের ইন্টেস্টাইনে নিয়ে যায়, ইন্টেস্টাইনে সর্বপ্রথম স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পর সেই খাবারটা কি হয়, ডাইজেস্টিভ খাবারটা সেখানে অ্যাবজর্পশন হয়, তারপর সেটি আনডাইজেস্টেড ফুডগুলো কি হয়, তারপর সেটি লার্জ ইন্টেস্টাইনে যায়, লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পর সেটি কি হয়, রেকটাম দিয়ে কিন্তু আমাদের কি হয়, ফিসেসের মাধ্যমে শরীরে কিন্তু বাইরে বেরিয়ে আসে। তাহলে এই যে কমপ্লিট যে সিস্টেমটা, এই কমপ্লিট সিস্টেমটাকে একত্রিত আমরা কি করবো, অর্গান সিস্টেম কিন্তু আমরা বলবো। আর এর ভিতরে যেসব অর্গানগুলো যেরকম দেখো লিভার, প্যানক্রিয়াস বা আমাদের স্টোমাক, যেসব অর্গানগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো, অর্গান লেভেল অফ হচ্ছে আমরা কি বলবো, ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এই সব পার্ট গুলো কিন্তু এখানে কিন্তু দিয়েছে, এইগুলো আমি এক্সাম্পল পরে আমি আরো দেখো অন্য স্লাইডের মাধ্যমে তোমাদেরকে প্রেজেন্টেশন করছি। দেখো সেলুলার লেভেলে কাদেরকে আলাদা করেছে, দেখো ফাইলাম পরিফেরাদেরকে দেখো সেলুলার লেভেলে, কারণ এদের ক্ষেত্রে কি দেখতে পাই, অনেকগুলো সেল দেখতে পাই, সেলগুলো কি হয়ে যায়, এগ্রিগেট হয়ে যায়, বাট সেই সেলগুলো কিন্তু কিন্তু কখনোই নট ফর্ম টিস্যু, এরা কিন্তু কখনোই টিস্যু তৈরি করতে পারে না। তারপর দেখো আমাদের অর্গানিজমদেরকে সিমেট্রি, বডি সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই, আমি পরের স্লাইডে আরো দেখাচ্ছি। দেখো কারোর ক্ষেত্রে দেখো রেডিয়াল সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি, কারোর ক্ষেত্রে বায়োল্যাটারাল মানে কি, যাদের বডি সেন্ট্রাল পয়েন্ট থেকে আমরা যদি ডিভাইড করে থাকি, এক সাইডে রাইট পার্ট এক সাইডে লেফট পার্ট আমরা দেখতে পাবো, অর্থাৎ বডিটা কিন্তু 50-50% ডিভিশন হয়ে যাবে, তাদেরকে আমরা কি বলবো, বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা বলে থাকি। রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে কি দেখতে পাই, বডির কোনো না কোনো প্রান্ত থেকে অর্থাৎ রেডিয়ালি তাদেরকে আমরা ডিভিশনস করতে পারি, তাদেরকে আমরা কি বলা হয়, রেডিয়াল সিমেট্রি কিন্তু আমাদের বলা হয়। রেডিয়াল সিমেট্রি দেখা যায় কাদের, দেখো সিলেন্ডারেটা অর্থাৎ ফাইলাম নিডারিয়াদের কিন্তু আমরা দেখতে পাই, এছাড়াও দেখো টিনোফোরাদের কিন্তু আমরা দেখে থাকি। বাট বায়োল্যাটারাল সিমেট্রি আমরা দেখে থাকি প্লাটিহেলমিনথেস, অ্যাসহেলমিনথেস এবং তারপরে বাকি যে ফাইলাম গুলো,
এবারে দেখো এখানকার থেকে একটা একটা অর্গানিজম সবার থেকে আলাদা, যেটা হচ্ছে ফাইলাম একাইনোডার্মাটা। এই একাইনোডার্মাটা যখন লার্ভাল স্টেজ দেখা যায় আর অ্যাডাল্ট স্টেজ, লার্ভাল স্টেজটি কিন্তু হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু দেখতে পাই, বাট অ্যাডাল্ট স্টেজ কিন্তু হচ্ছে রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখে থাকি। বোঝা গেল? এরা এই যে একানোডার্মাটা, একানোডার্মাটা ভিতরে যেরকম দেখো এক্সাম্পল তারামাস, তারামাস যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তো অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর এদের কিন্তু বায়োল্যাটারাল সিমেট্রি অর্থাৎ বডির মাঝ বরাবর কিন্তু আমরা কাট করতে পারি না। অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু রেডিয়াল সিমেট্রি কিন্তু হয়ে যায়। আর যখন এরা লার্ভাল স্টেজ থাকে, লার্ভাল স্টেজে কিন্তু এদেরকে কি বলা হয়, বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা বলে থাকি। বোঝা গেল এই ক্যারেক্টারিস্টিক্স গুলো? তারপরের স্লাইডে আমরা দেখে থাকি। দেখো তারপরে দেখো এই যে মেটাজোয়া, শুরুতে আমরা বলছিলাম ইউ মেটাজোয়াদের ভিতরে দেখো রেডিয়াল সিমেট্রি, বায়োল্যাটারাল সিমেট্রি। তারপরে দেখো এখানে দুটো টার্মস দিয়েছে, একটা হচ্ছে ডিউটেরোস্টোম আর একটা হচ্ছে প্রোটিওস্টোম। ডিউটেরোস্টোম মানে কি, যাদের জাইগোটিক কন্ডিশনে, জাইগোটিক কন্ডিশনে যখন বডি মানে ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পরে যখন আমাদের সেলগুলো যখন এগ্রিগেট হতে থাকে, সেলগুলো যখন মুভমেন্ট করে থাকে অর্থাৎ গ্যাস্ট্রুলেশন প্রসেসের দিকে যখন যায়, তখন এই জাইগোটিক স্টেজে এদের ফার্স্ট যাদের মাউথ ফর্ম হয়, একজনের একটা ফাইল একটা গোত্রীয় প্রাণীদের কি হচ্ছে, মাউথ ফর্ম হচ্ছে। তাহলে যাদের মাউথ ফর্ম হয় তাদেরকে কি বলা হচ্ছে, ডিউটেরোস্টোমস। আর যাদের অ্যানাস ফর্ম হয়, সরি উল্টো বলা হলো, একটু মুছে দিয়ে নেই, ইরেজ করে নেই। যাদের মাউথ ফর্ম হচ্ছে আগে তাদেরকে কি বলছি আমরা, প্রোটিওস্টোম কিন্তু বলছি। আর যাদের অ্যানাস ফর্ম হচ্ছে আগে তাদেরকে কি বলবো আমরা, ডিউটেরোস্টোমিক অ্যানিমাল কিন্তু আমরা বলে থাকি। ফার্স্ট ডিউটেরোস্টিক অ্যানিমাল কিন্তু হচ্ছে ফাইলাম একাইনোডার্মাটা, অর্থাৎ এই যে তারা ফিশ, এদের কিন্তু ফার্স্ট কিন্তু আমরা কি দেখতে পাই, এদের কিন্তু ফার্স্ট কিন্তু আমরা অ্যানাস কিন্তু আমরা দেখতে পাই, তারপরে কিন্তু এদের মাউথ ফর্ম কিন্তু হয়। আর এই যে বাকি যেসব অর্গানিজম গুলো আছে, এই যে দেখো ডিউটেরোস্টোমিক হচ্ছে একাইনোডার্মাটা টু কর্ডাটা, কর্ডাটা পর্যন্ত এদের কি দেখতে পাই, ডিউটেরোস্টোম, মানে কি এদের অ্যানাস ফর্ম হয় আগে তারপরে মাউথ, আর প্রোটোস্টোমদের আগে মাউথ ফর্ম হয় দেন তারপর কি হয়, অ্যানাস কিন্তু ফর্ম কিন্তু হয়। তাহলে এই ক্যারেক্টারিস্টিকটাও একটু জানা দরকার তোমাদের। তারপর দেখো এই যে ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যানিমাল অর্গানিজমদের, দেখো ইনভার্টিব্রেট, ইনভার্টিব্রেট মানে কি যাদের মেরুদণ্ড নেই, মানে যাদেরকে নন কর্ডাটা হিসেবে আমরা জেনে থাকি, নন কর্ডাটা। সেই নন কর্ডাটাদের দেখো কারোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, উইদাউট লেগ, কারোর পা নেই, কারোর আবার পা আছে। দেখো এই পায়ের ভিতরে দেখো উইথ 3 পেয়ার্স অফ লেগ, যাদের 3 জোড়া পা আছে অর্থাৎ 6টা পা, যেরকম দেখো অ্যান্টস, ককরোচ, হ্যাঁ, লেডি বাগ, এদের কিন্তু হচ্ছে আমরা কি দেখতে পাই, 6টা কিন্তু পা কিন্তু আমরা দেখতে পাই। তারপর দেখো উইথ মোর 3 পেয়ার্স অফ লেগস, 3 জোড়া পায়ের থেকেও যাদের বেশি পা আছে, যেরকম দেখো মিলিপেডি অর্থাৎ কিন্ন যারা। তারপর দেখো স্পাইডার, স্পাইডারদের আমাদের 8টা পা থাকে, 8টা। এছাড়াও দেখো স্করপিয়নদের কিন্তু অনেকটা কিন্তু পা কিন্তু থাকে। তারপরে দেখো যাদের পা নেই, ওয়ার্ম লাইক, মানে কি ওয়ার্মের মতো যারা দেখতে হয়, যেরকম দেখো আর্থ ওয়ার্ম এবং লিচ। তারপর দেখো নন ওয়ার্ম লাইক যারা হচ্ছে, দেখো লিভার ফ্লুক এবং টেপ ওয়ার্ম, এরা কিন্তু নন ওয়ার্ম লাইক কিন্তু হয়ে থাকে। তারপর দেখো ভার্টিব্রেটদের কিন্তু আমরা আবার 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অর্থাৎ গরম রক্ত, হট ব্লাড, আর একটা হচ্ছে কোল্ড ব্লাড। দেখো গরম রক্ত অর্থাৎ ওয়ার্ম ব্লাড কাদের দেখতে পাই, ম্যামালিয়াস অর্থাৎ বার্ডস। এদের ক্ষেত্রে কি হয়, এদের ভিতরে বডি কি হয়, ডাইজেস্টিভ প্রসেস কিন্তু অনেক হয়, মানে এরা এত পরিমাণে খাবার ডাইজেস্ট করে, সেই খাবার ডাইজেস্ট করার ফলে কি হয়ে যায়, এদের কিন্তু কি হয়, এদের শরীরে হিট প্রোডাকশন হয়, সেই কারণে এদের কি হয়, অ্যাসিমিলেশন পাওয়ার হাই, অ্যাসিমিলেশন অনেক হাই, বাট প্রোডাকশন পাওয়ার, প্রোডাকশন পাওয়ার কিন্তু অনেক লো। সেই কারণে দেখো আমরা শীতকালে যে আমরা যখন যাই, তখন আমরা দেখো শীতকালে কিন্তু বেশি বেশি করে কিন্তু খাই, কারণ কি শীতকালে আমাদের বডিটা একটু ওয়ার্ম রাখার জন্য কিন্তু আমাদের হাই মেটাবলিক রেট কিন্তু বাড়াতে, বা সেই হাই মেটাবলিক রেট বাড়াতে গেলে কিন্তু আমাদেরকে অ্যাসিমিলেশন পাওয়ার বাড়াতে হবে, অ্যাসিমিলেশন পাওয়ার বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু বেশি বেশি খেতে হবে, ঠিক আছে? সেই কারণে আমাদের শরীর কিন্তু রক্ত মানে ওয়ার্ম কিন্তু থাকে। আচ্ছা তারপর দেখো কোল্ড ব্লাড যারা, এদের কিন্তু কি হয়, এদের কিন্তু হচ্ছে এদের বিপরীত, এদের হচ্ছে প্রোডাকশন পাওয়ার হাই, অনেক হাই, বাট অ্যাসিমিলেশন কিন্তু কম। অ্যাসিমিলেশন কম হওয়ার কারণে এদের কি হয়,
বডি কিন্তু অতটা হিট জেনারেট কিন্তু করতে পারে না। হিট জেনারেট না করার কারণে এদের ব্লাড কিন্তু কি দেখতে পায়, কোল্ড কিন্তু হয়। যেরকম দেখো ফিশ, মাছেরা কিন্তু দেখো জলে থাকে, এদের রক্ত কিন্তু কোল্ড ব্লাড হয়। রেপটাইলিয়ান, সরীসৃপ এবং অ্যাম্ফিবিয়ান, ব্যাঙেদের কিন্তু গা দেখবে ওদের কিন্তু ঠান্ডা। কারণ কি, ওদের কোল্ড ব্লাড। কারণ কি, এরা কিন্তু অ্যাসিমিলেশন পাওয়ার কিন্তু কম, প্রোডাকশন পাওয়ার কিন্তু হাই। সেই কারণে এদের ব্লাড কিন্তু কি দেখতে পায়, কোল্ড ব্লাড কিন্তু থাকে। ঠিক আছে, এইবার আসা যাক কিছু আমাদের এই যে এতটা প্রাণী আমরা যেগুলো পড়লাম তাদেরকে কোন কোন লেভেলে ক্লাসিফাই করা যায়। দেখো আমাদের জাইগোটিক কন্ডিশন, কি বললাম, জাইগোটিক কন্ডিশন। জাইগোটিক কন্ডিশনে কিছু কিছু অর্গানিজম কি দেখতে পাই, সেল এরকম জুড়ে জুড়ে বাইরের এক ধরনের এরকম লেয়ার তৈরি করে এবং ভিতরের এক ধরনের লেয়ার তৈরি করে। দাঁড়াও এটা আমি ইরেজ করে আরো ভালো করে আঁকি। সেল এরকম গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া কি হয়ে গেছে, বাইরের দিকে এরকম এক ধরনের লেয়ার তৈরি করেছে, জাইগোটিক কন্ডিশন, এবং ভিতরের দিকে আর এক ধরনের লেয়ার কিন্তু তৈরি করেছে। দেখতে পাচ্ছি দুটো জার্ম লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাইরের এই লেয়ারকে বলা হয় এক্টোডার্মস এবং ভিতরের এই লেয়ারটাকে কি বলা হয়, এন্ডোডার্মস কিন্তু বলা হয়। এদের এই দুটো জার্মস লেয়ার থাকার কারণে এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা বলে থাকি ডিপ্লোপ্লাস্টিক। ঠিক আছে, ডিপ্লোপ্লাস্টিক মানে কি, যাদের টু জার্মস লেয়ার থাকবে তাদেরকে আমরা কি বলে থাকি, ডিপ্লোপ্লাস্টিক বলে থাকি। আর ট্রিপ্লোপ্লাস্টিক কাদের বলছি, দেখো যাদের তিনটে জার্মস লেয়ার থাকবে, বাইরে এক ধরনের জার্মস লেয়ার থাকছে, ভিতরে একটা জার্মস লেয়ার থাকছে, আর একটা ভিতরে আর একটা জার্মস লেয়ার থাকছে। এই যে যে তিনটে জার্মস লেয়ার থাকছে, এই তিনটে জার্মস লেয়ারের দেখো নামকরণ, ফার্স্ট হচ্ছে একটো, ভিতরটা হচ্ছে এন্ডো, এবং মাঝখানেরটাকে বলা হয় মেসো। এই তিনটে জার্মস লেয়ার যাদের থাকে এদেরকে একত্রে আমরা কি বলে থাকি, ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমস কিন্তু আমরা বলে থাকি। এবার দেখো যারা ডিপ্লোব্লাস্টিক তাদের একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে এক ধরনের জেলি আকার উপাদান কিন্তু থাকে। এদের এই মাঝখানে এক ধরনের কি থাকে, জেলির মতন থকথকে থাকে, এক ধরনের সেল থাকে, যে সেলটার নাম আমরা জানি মেসেনকাইম সেল। আর এই মেসেনকাইম সেল এখানে এক ধরনের লেয়ার যে সেপারেট করছে ইক্টোডাম এবং এন্ডোডামকে, এই লেয়ারটাকে বলা হয় মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া কাদের আমরা দেখতে পাই, মেসোগ্লিয়া দেখতে পাই ডিপ্লোব্লাস্টিক অর্গানিজমদের। কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এদের কিন্তু কোনো মেসোগ্লিয়া কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এদের একটোডাম এবং ইন্ডোডামের মাঝখানে আরেক ধরনের বিশেষ লেয়ার থাকে যাকে আমরা বলে থাকি মেসোডাম। এই মেসোডাম থাকার কারণে এদেরকে কিন্তু কি বলা হয়, ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক এই সেম ছবিটাই দেখো এখানে দেওয়া আছে। এই যে বাইরের একটোডাম এবং ভিতরে ইন্ডোডাম যাদের দেখতে পাচ্ছি তাদেরকে কি বলা হচ্ছে, ডিপ্লোপ্লাস্টিক। আর যাদের তিনটে জার্মস লেয়ার আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কি বলছি আমরা, দেখো ট্রিপ্লোপ্লাস্টিক। বাইরে এই একটোডামস, ভিতরে এন্ডোডামস এবং মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, মেসোডাম দেখতে পাচ্ছি। সেই রকমই দেখো এইসব অর্গানিজমদেরকে দেখো আমি সাইডে এক্সাম্পল দিয়েছি। দেখো পলিফেরাদের কিন্তু কোনো সেলুলার লেয়ার আমরা দেখতে পাইনি, কারণ আমাদের এদের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সেল দেখতে পাই, বাট কিন্তু সেল কিন্তু জুড়ে জুড়ে কিন্তু টিস্যু তৈরি হয় না। টিনোফোরাদের কিন্তু হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, এবং সিলেন্টেরাটা ওটা নিডারিয়ারা এরা কিন্তু হচ্ছে, এই দুটো ফাইলাম হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক। তারপরেই দেখো প্লাটি হেলমেন্থিস 2 কর্ডেট পর্যন্ত সবাই কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক। বোঝা গেছে? এবার দেখো ট্রিপ্লোব্লাস্টিকদের আরেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা পরে আসি। তার আগে দেখো বডি সিমেট্রি। দেখো বডি যাদের মাঝ বরাবর যাদেরকে ক্লাসিফাই করা হচ্ছে তাদেরকে কি বলা হয়, বাইল্যাটারাল বডি সিমেট্রি কিন্তু বলা আছে। যাদের দেখো যে কোনো সাইড থেকে আমরা করছি একে বলা হয় রেডিয়াল সিমেট্রি। আর এই যে কোনো একটা গোলাকার অর্গানিজম যদি হয় তার যে কোনো সাইড থেকে আমরা ক্লাসিফাই করলে তাকে বলা হয় স্ফেরিক্যাল সিমেট্রি কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, এই যে বডি সিমেট্রি গুলো এটা একটু দেখে রাখবে।